তাহলে আজকে আমরা কি করব, নিউটনের গতিসূত্র করব, তাই তো? হ্যাঁ স্যার। নিউটনের হ্যাঁ স্যার। সূত্র। হ্যাঁ স্যার। নিউটন কে ছিলেন একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তাই তো? আমাদের যে গতি নিয়ে আলোচনা হচ্ছে বা দাঁড়াও তোমরা একটু বলো না, যখন আমি তোমাদেরকে সুযোগ দেবো ঠিক আছে বলার জন্য তখনই বলবে। তোমাদের যা যা প্রশ্ন সেগুলো জানবো, ঠিক আছে? আগে আমি বলে নিই তারপরে বলবে, তাহলে জিনিসটা সুবিধা হবে, মানে আমাকে বলতে সুবিধা। তো চলো আজকে আমরা তাহলে শুরু করি নিউটনের গতিসূত্র, তাই তো? তাহলে গতিসূত্র তিনটে রয়েছে, তো গতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। গতিসূত্র, গতি, তাই তো? নিউটনের গতিসূত্র, এখানে আমি দেখতে পাচ্ছি যে নিউটনের গতিসূত্র বলতে গেলে কি প্রথমে রয়েছে গতি, তাই তো? তার মানে কি গতি আমাকে জানতে হবে, গতি জিনিসটা কি। তো গতি মানে বুঝতে পারছো যে মানে বেগ থাকতে হবে, তাই তো? এবার বেগ থাকলে পরেই কি নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে, না স্থির বস্তুর উপরেও নিউটনের সূত্র প্রযোজ্য হয়? এক্ষেত্রে নিউটন কি বলেছিল, প্রথমে কে এসেছিলেন, প্রথমে এসেছিল অ্যারিস্টটল এসেছিল, ঠিক আছে? প্রথমে নিউটনের গতিসূত্রটা আবিষ্কৃত হয়নি, প্রথমে কে এসেছিল, অ্যারিস্টটল এসেছিল। অ্যারিস্টটল। এরিস্টটল। হ্যাঁ, অ্যারিস্টটল এলো, এসে তিনি কি ধারণা দিলেন, তিনি বললেন যে কোন একটা বডি বা কোন একটা বস্তু, হ্যাঁ ঠিক আছে, সেই বস্তুটা কি হবে যদি ইউনিফর্ম মোশন নিয়ে চলতে থাকে, তাহলে তার জন্য একটা এক্সটার্নাল ফোর্সের দরকার, মানে বাইরে থেকে একটা বলের দরকার হবে কোন একটা বস্তুকে মানে ইউনিফর্ম মোশনে চলার জন্য, ঠিক আছে? ইউনিফর্ম মানে বুঝতে পারছো যে সেটা একটা সমবেগে চলার জন্য, ঠিক আছে? ইউনিফর্ম সমগতিতে। মোশনের জন্য, হ্যাঁ সমগতিতে চলার জন্য কি দরকার, একটা এক্সটার্নাল ফোর্সের দরকার। এক্সটার্নাল ফোর্স মানে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে সেটাকে সমগতিতে চলার জন্য। তাহলে বুঝতেই পারছো যে অ্যারিস্টটল কি বললো, অ্যারিস্টটল বললো কি যে বাইরে থেকে কোনো একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে কি করতে হবে, তার জন্য একটা এক্সটার্নাল ফোর্স লাগবে। এবার প্রথমে তো এই জিনিসটা তিনি বলে দিলেন, কিন্তু কোনো রকমের ব্যাখ্যা দিতে পারলেন না। এরপরে এই যে সিদ্ধান্ত, অর্থাৎ একটা এক্সটার্নাল ফোর্স দরকার হচ্ছে ইউনিফর্ম মোশনের জন্য, এই যে মানে যে মতবাদটা দিয়েছিল, এই মতবাদটাকে ভুল কে প্রমাণিত করলো, গ্যালিলিও এলো, ঠিক আছে? গ্যালিলিও। গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও, হ্যাঁ গ্যালিলিও এলেন, এসে তিনি কি বললেন, তিনি একটা পদ বানালেন, ঠিক আছে? কেমন পদ, এরকম একটা পদ বানালেন, এবং মানে পদ, তো কি হচ্ছে, গ্যালিলিও এলেন, গ্যালিলিও এসে কি বানালেন, একটা পথ বানালেন, সেই পথটা কি এতটা স্মুথ যে তার মধ্যে কোনো রকমের বল কাজ করে না। তোমরা দেখেছো যে পিচ্ছিল যখন রাস্তা হয়ে থাকে, পিচ্ছিল রাস্তাতে কি হয়, তোমার কোনো রকমের ভাবে মানে এমনি দাঁড়ালে পরে সেখানে পিচ্ছিল ভাবে পড়ে যাও, তাই তো? তিনি এতটাই পথটাকে এতটা স্মুথ বানালেন যে তার মধ্যে কি হবে, কোনো রকমের মানে ফোর্স কাজ করবে না, ঠিক আছে? দিয়ে তিনি কি করলেন, একটা বস্তু নিলেন বা একটা বল নিলেন, বলটাকে এরকম জায়গাতে রাখলেন, রাখার পরে তিনি ছেড়ে দিলেন, কোন রকমের বাইরে থেকে মানে শক্তি প্রয়োগ করলেন না, জাস্ট ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তিনি দেখলেন যে সেটা কি হচ্ছে, এই পথে নেমে যতটা উচ্চতা পর্যন্ত ওকে ছাড়া হয়েছিল ঠিক ততটা উঁচু পর্যন্ত মানে উঁচু জায়গা পর্যন্ত গিয়ে সে থেমে যাচ্ছে। তাহলে এবার তিনি কি করলেন, পথটাকে আস্তে আস্তে নিচে নামাতে লাগলেন, ঠিক আছে? নিচে নামাতে নামাতে একদম সমতল করে দিলেন, সমতল করে দেওয়ার পরে তিনি লক্ষ্য করলেন যে এই যে বস্তুটা ছেড়েছিলাম সেই বস্তুটা কি হচ্ছে, সে সমবেগে চলতেই থাকছে, ঠিক আছে? ইউনিফর্ম মোশনে চলতে থাকছে। তাহলে এবার বলো যে এই যে ইউনিফর্ম মোশনে চলছে, ঠিক আছে, তাহলে এখানে তো কোনো রকমের এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। প্লিজ মিউট করুন নিজেকে। তাহলে এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তাই তো? তাহলে এক্সটার্নাল ফোর্স যখন কাজ করছে না, তার মানে কি এই যে জিনিসটা বলেছিল যে একটা এক্সটার্নাল ফোর্সের দরকার হবে, অ্যারিস্টটল বলেছিল যে কোনো একটা বস্তুকে ইউনিফর্ম মোশনে চলার জন্য কি এক্সটার্নাল ফোর্সের দরকার। তো তিনি কি করলেন, এই জিনিসটাকে তিনি প্রমাণ করে দেখিয়ে দিলেন যে কোনো রকম ভাবে যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কি হবে, কোনো একটা বস্তু যদি সমবেগে থাকে তাহলে সে কি হবে, সমবেগে চলতে থাকবে। এবং তিনি বললেন যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সেটা কি হবে, স্থির থাকবে। এই যে গ্যালিলিও, এই গ্যালিলিও ধারণা থেকে কি এলো, ইনার্সিয়া অর্থাৎ জাড্য কথাটা এলো, ঠিক আছে? যেটাকে বাংলাতে বলা হয় জাড্য। এখান থেকে আমাদের জাড্যর কথাটার উৎপত্তি, কার কাছ থেকে, গ্যালিলিওর কাছ থেকে, ঠিক আছে? গ্যালিলিও এসে কি তিনি কি বললেন যে তিনি একটা পথ বানালেন, এতটা স্মুথ পথ বানালেন যে তার মধ্যে কোনো রকমের এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। তিনি লক্ষ্য করলেন যে একটা বস্তুকে যখন ছুড়ে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে বলটা ইউনিফর্ম মোশন নিয়ে চলতেই থাকছে। তাহলে তিনি না করে মানে এক্সটার্নাল ফোর্স যদি আমি প্রয়োগ না করি তাহলে কি হবে, যে বস্তুটা
গতিশীল থাকবে সেটা কি হবে, সমবেগে গতিশীল হবে। এবং কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেটা স্থির অবস্থায় থাকবে। অবশ্যই তোমরা এমনি যদি দেখো রাস্তাঘাটে যদি যাওয়ার সময় সাইকেল যখন চালাচ্ছ, সাইকেল চালার সময় কি হচ্ছে, একটা মধ্যাকর্ষণ বল তোমাকে কেন্দ্রের দিকে টানছে। তার সাথে সাথে যখন তুমি পথের মানে পথ বরাবর যাচ্ছ তখন কি হচ্ছে, তোমার সাইকেলের চাকা আর এই যে পথের যে তলটা থাকে সেই তলের মধ্যে একটা বল কাজ করে, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এই বলগুলোর জন্যই তোমার কি হয়, স্পিডটা থেমে যায় বা আটকে যায়। ঠিক আছে, তাহলে এবার কোনো একটা বস্তু যদি দাঁড়িয়ে থাকে তাকে কি হয়, তাকে সরাতে গেলে আমাকে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করতে হয়। তাহলে এই কারণে মানে এক্সটার্নাল ফোর্স গুলো থাকছে ওর মধ্যে, এক্সটার্নাল ফোর্স গুলো থাকছে, সেই জন্য কি হচ্ছে, সেই বস্তুটা থেমে যাচ্ছে। কিন্তু যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কি হবে, সমবেগে থাকা গতিশীল বস্তু সমবেগেই থাকবে, মানে চলতে থাকবে। আর স্থির থাকা বস্তু চিরকাল স্থির থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ইতিহাসটা এলো। কিভাবে ইতিহাসটা এলো, যে ইনার্সিয়া কথাটা কিভাবে এলো, এখান থেকে গ্যালিলিওর যে পথটা বানিয়েছিলেন সেই পথ থেকে তিনি লক্ষ্য করলেন যে যে কোনো বস্তুর কি থাকছে, একটা নিজস্ব ধর্ম থাকছে, সেই ধর্মটাকে কি বলা হয়, জাড্য বা ইনার্সিয়া বলা হয়। ঠিক আছে, তো ইনার্সিয়া, হ্যাঁ ইনার্সিয়া। তাহলে এই যে গতিশীল থাকার যে ধর্মটা কোন একটা বস্তু, তাহলে এই যে গতিশীল থাকছে কেন থাকছে, তার কোন ধর্মের জন্য থাকছে, এরকম প্রশ্ন আসতে পারে। প্রশ্নতে জিজ্ঞেস করবে যে কোন ধর্মের জন্য কোন একটা বস্তু সমবেগে গতিশীল থাকছে, কি বলবে অ্যান্সার, জাড্য হবে। ঠিক আছে, বা জাতীয় ধর্মের ইনার্সিয়া, জন্য। জাড্য ধর্মের জন্য। তারপরে আমি হ্যাঁ, হ্যাঁ, যার জন্য কি হচ্ছে, সে গতিশীল থেকে যাচ্ছে বা স্থির থাকলে পরে কি হবে, সে যে ধর্মের জন্য স্থির থাকছে সেটাকে জাড্য বলা হচ্ছে। এবার এদের মানে ভাগ আছে, স্থির থাকলে সেটাকে কি বলা হয়, গতিশীল থাকলে সেটাকে কি বলা হয়, তো সেইগুলো দেখে নেবো। আর এক্সটার্নাল ফোর্স কি সেটাও একটু পরে আসছি, যে ফোর্স জিনিসটা কি। তো এবার ধরে নাও যে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা কি রয়েছে, স্থির অবস্থায় রয়েছে। ঠিক আছে, এ কোনো রকম ভাবে গতিশীল নাই। তাহলে এই যে গতিশীল যখন থাকছে না, অর্থাৎ কি হচ্ছে, বস্তুটা স্থির অবস্থায় থাকছে, স্থির অবস্থায় থাকলে পরে তার যে মানে জাড্যটা পাবো আমি, সেই জাড্যটাকে বলা হয় কি, যে ধর্মের জন্য কি হচ্ছে, সে স্থির থাকছে, সেই যে স্থির থাকার যে জন্য যে ধর্মটা পাবো সেটা হবে কি, ইনার্সিয়া অফ রেস্ট। ঠিক আছে, ইনার্সিয়া অফ রেস্ট, রেস্টের জন্য যে ইনার্সিয়াটা সেটাই হচ্ছে কি, মানে স্থিতিজাড্য। ঠিক আছে, রেস্ট মানে কি, স্থিতি অবস্থায় যে ধর্মটা রয়েছে সেটাই বলা হচ্ছে কি, স্থিতিজাড্য। এবার একটা বস্তু ধরে নাও সমবেগে চলছে। ঠিক আছে, সমবেগে চলছে, তাহলে সমবেগে যদি চলে তাহলে সেই যে চলার জন্য যে ধর্মটা কাজ করবে, অর্থাৎ যে জাড্যটা ক্রিয়া করবে, সেই জাড্যটাকে বলা হয় কি, ইনার্সিয়া অফ মোশন। ঠিক আছে, ইনার্সিয়া অফ মোশন। তাহলে ইনার্সিয়া অফ মোশন, এখান থেকে তুমি বুঝতেই পারছো যে যে ধর্মের জন্য কি হচ্ছে, গতিশীল থাকছে, গতিশীল থাকার যে ধর্মটা সেটাই হবে কি, গতিজাড্য। গতিজাড্য। আর স্থির থাকার আর জন্য, স্থির থাকার জন্য, স্থির থাকার জন্য যে স্থির ধর্মটা থাকার সেটা জন্য হচ্ছে যে কি, ধর্মটা সেটা হবে কি, ঠিক আছে। তাহলে বলো জাড্য নিয়ে আরেকটা জাড্য যে মানে টাইপ রয়েছে, সেটা হচ্ছে কি, ইনার্সিয়া অফ ডাইরেকশন। ঠিক আছে, ডাইরেকশন, ইনার্সিয়া অফ ডাইরেকশন। তো ইনার্সিয়া অফ ডাইরেকশন জিনিসটাই বুঝতে পারছো, যে ডাইরেকশনের কারণে মানে ডাইরেকশন যে পরিবর্তন হচ্ছে, সেই যে ডাইরেকশন পরিবর্তন হওয়ার যে ধর্মটা। এবার ডাইরেকশন কিভাবে পরিবর্তন হয় আমরা কি করে বুঝবো, তুমি বাসে তুমি অনেক বাসে সময় বাসে অনেক গেছো, সময় বাসে গেছো, তাহলে বাসে যাওয়ার সময় তুমি কি লক্ষ্য করেছো, দেখবে যে বাসটা যখন কোনো একটা রাস্তায় টার্ন করে তখন কি হয়, তোমার যে দিক বরাবর তোমার গতিটা ছিল, এবার টার্ন করার সঙ্গে সঙ্গে তুমি কোন দিকে হেলে পড়ো, জানলার দিকে বা মানে বাসের ভেতর দিকে দুলে পড়ে যাও, তাই তো, হেলে পড়ে যাও। কেন হেলে পড়ে যাও, অর্থাৎ তোমার ডাইরেকশনটা হয় বাইরের দিকে যায় কিংবা ভেতর দিকে, কেন দুলে পড়ে, সামনের দিকে বা পিছন দিকে যায় না কেন। তাহলে এই যে মানে যে ধর্মের জন্য, অর্থাৎ তুমি যে ধর্মের জন্য অর্থাৎ বাসের মধ্যে ছিলে, তোমার দিকটা কোন দিকে ছিল, সামনের দিকে ছিল। ঠিক আছে, সামনের দিকে থাকার কারণে যখনই বাসটা টার্ন করছে, অর্থাৎ বাসটা যখনই এভাবে কোনো একটা বাঁকা পথে যাচ্ছে, বাঁকা পথে যাওয়ার পরে কি হচ্ছে, বাসের ডাইরেকশনটা এদিক বরাবর ঘুরে যাচ্ছে। আর বাসের ডাইরেকশনটা যখনই ঘুরে যাচ্ছে, তোমার ডাইরেকশনটা কি হয়েছিল, সোজাভাবে থাকা ছিল। তাই তো, সোজাভাবে যখনই ছিল তখন তুমি কি করছো, তোমার যে ধর্মের জন্য তুমি কি হবে, এই যে সোজা ডাইরেকশনটাকে ধরে রাখার চেষ্টা করবে, সেই ধর্মটাই হচ্ছে কি, ইনার্সিয়া অফ ডাইরেকশন। ঠিক আছে, ইনার্সিয়া অফ ডাইরেকশন। তাহলে বলো ইনার্সিয়া নিয়ে কাউরি কোনো প্রবলেম আছে কি, বলো।
না স্যার। না না স্যার, স্যার। নাই না তো স্যার। একটু আমরা সচরাচর দেখতে পাই, তাহলে সচরাচর আমরা ডাইরেকশনটাও আমরা জানি যে কি কারণে হচ্ছে। তাহলে তোমাকে যদি বলে যে এই যে বাসের উপরে আছি কেন বলতো আমরা দুলে পড়ে যাচ্ছি, জানলার থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা হচ্ছে কেন, তাহলে কি বলবে যে ইনার্সিয়া অফ স্যার ডাইরেকশনের খুব কারণে। অসুবিধা হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না আপনার কথা। আম্বেয়া না কি নাম ওর, ওই মানে আনমিউট করে রাখছে ও। কেউ একজন আছে যে এরকম করছে আর ওর জন্যই প্রবলেমটা হচ্ছে। এরকম করো না, অসুবিধা হচ্ছে সবার, তোমার একার জন্য সবার প্রবলেম হচ্ছে। তাহলে ইনার্সিয়া অফ ডাইরেকশন তুমি এটা মানে প্র্যাকটিক্যালি দেখতে পাও, এগুলো তো নিজের চোখেই দেখতে পাও যে কি হচ্ছে কোনো একটা বস্তু কখনই মানে গতিশীল থাকবে যখন তার উপর কোনো রকম এক্সটার্নাল ফোর্স কাজ করবে না, তাই তো? তাহলে এখান থেকেই আমাদের কি এলো, ইনার্সিয়া এলো। এবং ইনার্সিয়া এই যে অ্যারিস্টটল যিনি বলেছিলেন যে এক্সটার্নাল ফোর্সের দরকার, এখান থেকে এই যে পুরো জিনিসটা, এই জিনিসটাকে তিনি নিউটন কি করলেন তার প্রথম গতিসূত্র হিসাবে বলে দিলেন, প্রথম ল, ফার্স্ট ল অফ নিউটন। তাহলে ফার্স্ট ল অফ নিউটন কি বলেছিল যে ফার্স্ট মানে কে কে পারবে বলো নিউটনের প্রথম গতিসূত্রটা? স্যার পারবো, বলবো গগন। স্যার এক এক করে বলবো বলো, স্যার, বলবো। স্যার গগন এক বলবো। এক করে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু যে বেগ নিয়ে চলছিল সমবেগ নিয়ে চলতে থাকবে। হ্যাঁ, তার মানে আমরা যতটা আলোচনা করলাম সেখান থেকে মানে হয়ে গেল প্রথম গতিসূত্রটা, তাই তো? তাহলে স্যার সরল হ্যাঁ, রেখায় গতিশীল থাকবে। হ্যাঁ সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। এবার বক্রপথ হলে পরে কি হবে, বেগটা তার জন্য আলাদা হবে, ঠিক আছে? তাহলে পরিবর্তন এই যে ঘটবে। হ্যাঁ অভিমুখার পরিবর্তন ঘটবে এবং ডাইরেকশন যখনই চেঞ্জ হবে তখন তার বেগেরও পরিবর্তন হয়, ঠিক আছে? অর্থাৎ ডাইরেকশন, আমার যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, এগুলো আসছি পরে আসছি, ডাইরেকশন কেন বেগটা পরিবর্তন হয় আসছি। তো প্রথম গতিসূত্র আশা করি বুঝতে পেরেছো। প্রথম গতিসূত্র তাহলে কি হচ্ছে, আমার এক্সটার্নাল ফোর্সের দরকার হচ্ছে। আমরা কারণ কি জানি এক্সটার্নাল ফোর্সের দরকার কেন হচ্ছে? কারণ আমরা দেখেছি যে পৃথিবীতে যে কোনো বস্তুই থাক না কেন তার উপর কি হয়, একটা এক্সটার্নাল ফোর্স, একটা দুটো তিনটে অনেকগুলো কি হয় এক্সটার্নাল ফোর্স তার উপর ক্রিয়া করে, সেই জন্য কি হচ্ছে তার গতিটা থেমে যাচ্ছে বা হ্যাঁ। তাহলে এই যে ধর্মটা, অর্থাৎ আমাকে পৃথিবীতে কোনো একটা বস্তু যদি থেকে থাকে তাকে যদি আমি গতিশীল করতে চাই তাহলে আমাকে এক্সটার্নাল ফোর্সের দরকার। কেন দরকার? কারণ তার উপর একটা মাধ্যাকর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে, অনেকগুলো বল তার সাথে একসঙ্গে কাজ করার কারণে সেই যে বলগুলো আছে সেই বলগুলোকে আমাকে মানে উপেক্ষা করার জন্য আমাকে এক্সটার্নাল ফোর্স দরকার, ঠিক আছে? এবার ধরে নাও যে এই যে ঘর্ষণ বল এইগুলো যদি না থাকতো তাহলে কি হতো, আমার এক্সটার্নাল ফোর্সের কোনো দরকারই হতো না, গ্যালিলিও যেটা বলেছে, ঠিক আছে? তো এখান থেকেই আমাদের সূত্রের শুরু। তো এই যে জিনিসটা এলো প্রথম গতিসূত্র, প্রথম গতিসূত্র থেকে আমার কি এসছে, বলের ধারণা এসছে বা বল কাকে বলা হয় সেটা এসছে, ফোর্স। তো ফোর্স জিনিসটা কি? ফোর্স জিনিসটা হচ্ছে যেটা আমি প্রয়োগ করে কোনো একটা বস্তু যদি গতিশীল না থাকে মানে স্থির থাকে তাহলে সেটাকে আমি কি করতে পারি, গতিশীল করতে পারি। এবং যে বস্তুটা গতিশীল রয়েছে তাকে আমি যেটা প্রয়োগ করার পর সেটাকে স্থির করতে পারবো, সেই যে জিনিসটা সেটাই হচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে? অর্থাৎ বাইরে থেকে কোনো একটা জিনিস প্রয়োগ করলে পরে যদি কোনো একটা স্থির বস্তুকে আমি গতিশীল করতে পারি বা গতিশীল বস্তুকে আমি স্থির করতে পারি সেটাই হচ্ছে আমাদের ফোর্স। যেমন একটা গাড়ি যদি মানে চলতে থাকে, মানে আমাকে কি করতে হয়, সে একটা গাড়ি চলন্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে? চলন্ত অবস্থায় থাকলে পরে তাকে যদি আমাকে দাঁড় করাতে হয় তাহলে কি করতে হবে, ব্রেক কষতে হবে, তাই তো? ব্রেক কষতে হবে এবং ব্রেক কষার সময় আমাকে কি করতে হচ্ছে, এক্সটার্নাল ফোর্স দরকার হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এক্সটার্নাল ফোর্স, ওই যে ব্রেক কষছি ওটাতে আমি বল প্রয়োগ করছি সেই জন্য গাড়িটা থামছে। যদি আমি বলটা না প্রয়োগ করতাম তাহলে গাড়িটা থামতো না। হ্যাঁ থামতো যখন ফিউল শেষ হয়ে যেত, ফিউল শেষ হওয়ার পরে কি হতো, ঘর্ষণ বলটা একসময় কি করতো, সেই গাড়িটাকে থামিয়ে দিত, ঠিক আছে? তাহলে এই যে থামিয়ে দিচ্ছে, তাহলে এই যে আমি যেটা প্রয়োগ করছি সেই যে প্রয়োগ করাটা সেটাই হচ্ছে আমাদের ফোর্স। বলো ফোর্স নিয়ে কাউরি কোনো ডাউট আছে কি বলো?
না স্যার। না স্যার। নো স্যার। তো আমরা এই যে ফোর্স রয়েছে, ফোর্স এর একক গুলো আমরা একটু পরে আলোচনা করব, আগে ফোর্স জিনিসটা সংজ্ঞাটা জেনে নিলাম, ঠিক আছে? তো ফোর্স এর এককটা কি হবে না হবে সেগুলো যদি আমি এখন বলি তাহলে একটু গন্ডগোল হয়ে যাবে, কারণ ফোর্স নিয়ে তো আমরা শুধুমাত্র সংজ্ঞাটা জানলাম, এবার ফোর্স এর ইকুয়েশন কি সেটা আমাদেরকে জানতে হবে। তো এই যে ফোর্স, ঠিক আছে, ফোর্স কত রকমের হয়? দুই রকমের হয়। একটা হচ্ছে কি যে ব্যালেন্স ফোর্স, ঠিক আছে, একটা হচ্ছে কি ব্যালেন্স ফোর্স। ব্যালেন্স ফোর্সটা কি, কে পারবে, কেউ পারবে? আর একটা হচ্ছে কি মানে এফেক্টিভ ফোর্স। সমতা করা ফোর্সটাকে যে বল প্রয়োগ করলে কোনো বস্তুকে ব্যালেন্স করা যায় বা প্রতিমিত করা যায় তাকে ব্যালেন্স ফোর্স বলে। প্রতিমিত করা, তাই তো? হ্যাঁ, সুন্দর কথা বলেছে, প্রতিমিত করা। প্রতিমিত কখন হবে? যখন তুমি একটা, ধরে নাও তোমরা দুই বন্ধু মিলে কি করছো, একটা মানে আহ বলকে বেঁধেছো, বেঁধে কি করছো, দুজনে একই রকম বল প্রয়োগ করে সেটাকে মানে বাইরের দিকে টানছো আর কি, ঠিক আছে? এবার বলটা কি যে জায়গায় রয়েছিল, অর্থাৎ বড় একটা বল নিয়েছো, ভারী একটা বল, সেই বলটা কি নড়বে নিজের জায়গা থেকে? ধরে নাও না তুমিও স্যার। ছ নিউটন বল প্রয়োগ করলে, তোমার বন্ধুও 6 নিউটন বল প্রয়োগ করে কি হচ্ছে, পরস্পরের বিপরীত অভিমুখ করে টানছো, তাহলে কি হবে, বলটার উপর কোনো রকমের এফেক্ট পড়বে না। কেন পড়বে না? কারণ তোমার যে বলটা রয়েছে, তোমার বন্ধুর যে বল প্রয়োগ করছো, সেই বল দুটো কি হচ্ছে, একে অপরকে প্রশমিত করে দিচ্ছে বা প্রতিমিত করে দিচ্ছে বা ব্যালেন্স করে দিচ্ছে, ঠিক আছে? সেই জন্য সেই বলটা কোনো রকম ভাবে কার্যকর হচ্ছে না। যদি কোনো বল আমার কার্যকর না হয় সেটাকে আমি কি বলবো, ব্যালেন্স ফোর্স বলবো। কার্যকর কখন হবে না? যখন দুটো বল সমান হয়ে যাবে, ঠিক আছে? কার্যকর কখন হবে? যখন আমার যে বলটা আমার ক্রিয়া করছে সেই বলটার বেশি আমি বল প্রয়োগ করব। যেমন কোন একটা, এই এই বলটাই ধরে নাও ভারী একটা লোহার বল, এই বলটাই ধরে নাও রাস্তার উপর পড়ে আছে, বা তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো, এই বল প্রয়োগ করছো, ঠিক আছে? তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, সেই বলটা কি হচ্ছে, যে এটা প্রয়োগ করছে এই যে ভারী একটা বস্তুর উপর দিয়ে, সেই মানে ভারী বস্তুটাকে সরাতে পারছো না বা নড়াতে পারছো না। কেন নড়াতে পারছো না? কারণ তার মধ্যে একটা যে তলের মধ্যে, অর্থাৎ এই যে ভারী বস্তুটা রয়েছে এবং যে রাস্তাটা রয়েছে, এই যে ভারী বস্তু এবং রাস্তাটার যে সংযোগ স্থানে যে বলটা কাজ করে সেটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, ফ্রিকশন যেটাকে বলা হয়। তো ফ্রিকশন বলটা কি করছে, তোমার যে ফোর্সটা রয়েছে সেই ফোর্সটাকে ব্যালেন্স করে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তোমার ফোর্সটা অতটা নয় যেটা এই যে ফ্রিকশন বলটাকে মানে উপেক্ষা করে দিতে পারে বা এইটাকে প্রতিমিত করে দিতে পারে, ঠিক আছে? এবার ধরে নাও এই যে ফ্রিকশন বলটা রয়েছে, ফ্রিকশন বলটার মানে ক্যাপাসিটি রয়েছে বা ম্যাক্সিমাম যে ফ্রিকশন বলটা রয়েছে, ধরে নিলাম যে আমি 20 নিউটন, ঠিক আছে? এবার তুমি ধরে নাও এইখানে 25 নিউটন বল প্রয়োগ করলে, এবার বলো কি হবে, বস্তুটা সরে যাবে না যাবে না? হ্যাঁ স্যার, সরে সরে যাবে। যাবে। সরে সরে যাবে। যাবে, তাই তো? হ্যাঁ। কেন সরে যাচ্ছে? কারণ তুমি বেশি বল প্রয়োগ করছো। যখনই তুমি বেশি বল প্রয়োগ করছো তখন কি হচ্ছে, বস্তুটা সরে যাচ্ছে। তাহলে তুমি বলো যে বলটা তোমার মানে প্রয়োগ করেছিলে, তুমি যে বলটা প্রয়োগ করেছিলে সেই বলটা কি কাজে লাগলো না লাগলো না? লাগলো, কাজে লাগলো। কাজে হ্যাঁ লাগলো, স্যার। তাই তো? তাহলে যে কোনো জিনিস যদি আমার কাজে লেগে যায় তাহলে সেটাকে আমরা কি বলি, এফেক্ট বলি, তাই তো? এফেক্টিভ বলি, যে কাজটা আমার এফেক্ট করেছে বা সেটা আমার কার্যকর হয়েছে, তাহলে সেইটাই হচ্ছে আমাদের এফেক্টিভ ফোর্স। আর যদি বা কোনো রকম ভাবে, কার্যকরী বল। হ্যাঁ, কার্যকরী বল, ঠিক আছে। আর যদি আমার এফেক্টিভ না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ব্যালেন্স ফোর্স বা প্রতিমিত বল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের দু রকমের ফোর্স। তো বুঝতে পেরেছো তাহলে, আশা করি। যেমন এটাকে যদি সাধারণ ভাষায় দেখতে যাও তাহলে কি হবে, তুমি যদি কোনো একটা ওষুধ খেয়ে নাও, মানে হয়তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা হওয়ার পরে তোমার যে যতটা পরিমাণে মেডিসিনের দরকার তুমি মেডিসিন খেলে না, তাহলে তোমার জ্বরটা মানে সারবে না। সেরকম একই রকম, তাহলে সেই যখন সারছে না তখন সেই যে বল মানে সেটাকে যদি আমি বল হিসেবে দেখি তাহলে সেটা কি হবে, সেটা হবে ব্যালেন্স ফোর্স বা সেটা কার্যকর নয়, ঠিক আছে? আর যদি ওষুধটা আমার কাজে লেগে যায় তাহলে সেটা হবে কি এফেক্টিভ, মানে ওষুধ, বা আমি যদি বল হিসেবে দেখি তাহলে সেটা হবে কি এফেক্টিভ ফোর্স, ঠিক আছে? এ নিয়ে কোনো ডাউট আছে? না স্যার, আর কোনো ডাউট নেই। হ্যাঁ, তো এরপরে আসবো যে আমরা এই যে বল নিয়ে যে আমাদের দ্বিতীয় সূত্রটা রয়েছে, সেই দ্বিতীয় সূত্রটা আসবো। তো দ্বিতীয় সূত্রটা আমাদের কি বলেছিল, এক সেকেন্ড দাঁড়াও।
বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। হ্যাঁ, বলো কে পারবে দ্বিতীয় গতি সূত্র? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে বল যেদিকে বলের সেদিকে বল যতটা ভরবেগের হ্যাঁ পরিবর্তনটা সেদিকে। হ্যাঁ, তাহলে সবাই মোটামুটি জানো তো। তাহলে এই যে দ্বিতীয় গতি সূত্রটা বলছে সেকেন্ড ল, সেই সেকেন্ড লটা কি হচ্ছে? সেকেন্ড লটা নিউটন কি বললো, যে কোনো একটা বস্তুর উপর যে আমি বলটা প্রয়োগ করব, সেই যে বলটা হবে সেই বলটা কার সঙ্গে সমানুপাতিক হবে? যে বস্তুর ভরবেগের ভর পরিবর্তন হবে সেই ভরবেগের পরিবর্তনের হার। হার মানেই বুঝতে পারছো, হার কখন আমার বেরোয়, যদি আমি বেগের হার বার করি তাকে শুধুমাত্র টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে সেটাই হয়ে যাবে বেগের হার। তাহলে এখানে কি বলছে? ভরবেগের হার, তাই তো, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যদি ইংরেজিতে বলা হয় রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। অর্থাৎ যে আমি এক্সটার্নাল ফোর্স মানে দেব, সেই এক্সটার্নাল ফোর্সটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট মানে কি? হার। চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভরবেগ, মোমেন্টাম। ইংরেজি টার্ম গুলো একটু একটু জেনে রাখবে, কারণ উঁচু ক্লাসে কাজে লাগবে, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাই হচ্ছে কি আমাদের ফোর্স যেটা মানে প্রয়োগ করব সেই ফোর্সের সঙ্গে প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তো এফ সমানুপাতিক কি হবে? ডিপি বাই ডিটি, ঠিক আছে? এবার বলবে যে ডিপিটা কি? ডিপিটা হচ্ছে পি দিয়ে আমরা মোমেন্টামকে বোঝাই, পি সমানই হচ্ছে এমবি, ঠিক আছে? তো এমভি ভরবেগ, ভরবেগ জিনিসটা কি? কে পারবে? ভরবেগ ভরবেগের সমন্বিত রাশিকে ভরবেগ বলা হয়। তাহলে আমি দেখেছিলাম যে কোনো একটা বস্তু, ঠিক আছে, যদি সে গতিশীল থাকে তাহলে এই যে এম ভরের একটা বস্তু নিয়েছি, সেই বস্তুটা কি হচ্ছে? ভি বেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ভর আর বেগের দুটো মিলে কি হচ্ছে? যে গতির ধর্মটা প্রকাশ করে, সেই যে ধর্মটা বা যে ধর্মটা প্রকাশ করছে সেই বস্তুটা, সেই ধর্মটাকে আমি কি বলবো? ভরবেগ বলবো, ঠিক আছে? তাহলে গতীয় ধর্মের প্রকাশ কখন হচ্ছে? তার একটা ভর রয়েছে এবং বেগ রয়েছে, অর্থাৎ ভর এবং বেগ এই দুটো মিলে কি করছে? তার যে গতীয় ধর্ম, সেই গতীয় ধর্মটাকে প্রকাশ করছে, ঠিক আছে? গতীয় ধর্মটাকে প্রকাশ করছে। এই জন্যই কি হচ্ছে? ভর ও বেগের সমন্বয়ে যে গতিশীল বস্তুর গতীয় ধর্মটা প্রকাশ হয় সেটাই হচ্ছে কি আমাদের ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে? তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই যে ডিপি বাই ডিটি, তাহলে এই জিনিসটা থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে প্রপোর্শনাল চিহ্নটা রয়েছে সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি সমান করতে যাই তাহলে আমার কি দরকার? একটা ধ্রুবক রাশি। একটা ধ্রুবক ধ্রুবক রাশি রাশি। দরকার, তাই তো? আমি কে নিয়ে নিলাম, কে সমান হচ্ছে ডিপি বাই ডিটি, ঠিক আছে? তো নিউটনের সময় কোন রকম ভাবে অন্য কোনো বিজ্ঞানী ছিলেন না যিনি কি করতে পারেন, এই যে সূত্রটা দিয়েছিল সেই সূত্রটাকে ব্যাখ্যা করতে পারেন। সেই জন্যই কি করলেন, নিউটন কে এর মানটা কি নিয়ে নিলেন? 1 নিয়ে নিলেন, কারণ কেউ তো নাই মানে আহ বিরোধিতা করার মতো কেউ নাই। কেউ যদি না থাকে তাহলে কি করবে? আমার ও কে এর মানটা কি করে বার করবে? কে এর মানটা বার করার দরকারই পড়েনি তার। যদি বিরোধিতা করতো কেউ তাহলে কি হতো যে না এটা হবে না, কেউ যদি এসে মাঝখান থেকে এসেই বলে না, কি মাঝখান থেকে এসে ডিস্টার্ব করা, তো মাঝখান থেকে এসে যদি কেউ ডিস্টার্ব না করে মানে করতো তাহলে কি হতো? তাকে কে এর মানটা বা কে এর ভ্যালুটা বার করে দেখাতে হতো। কেউ ছিল না, সেই জন্য কি হলো, তিনি কে এর মানটাকে 1 নিয়ে নিলেন এবং তিনি বললেন যে এফ সমানই হবে কি আমার ডিপি বাই ডিটি, ঠিক আছে? এবার ডিপি বাই ডিটি ভরবেগের পরিবর্তন বলতে গেলে কি বোঝায়? ধরে নাও কোনো একটা বস্তু, একটা বস্তু কি রয়েছে, এম ভরের বস্তুটা রয়েছে, তার বেগ রয়েছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে? তাহলে এই যে ইউটা রয়েছে প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগের জন্য তার ভরবেগ কত হবে? এখানে হয়ে যাবে এম ইউ, তাই তো? তাহলে এটা হচ্ছে কি তার এ পয়েন্টে ভরবেগ। তাহলে সে কিছুটা গেল, অর্থাৎ টি সময়ে সে কিছুটা পথ গেল, তাহলে কি হবে? তার ইউ বেগটা তো পরিবর্তন হবে, তাই না? অর্থাৎ তুমি যখন সাইকেল চালাচ্ছ তখন কি হচ্ছে, হয় বেগটা কমতে পারে বা বাড়তে পারে, তাই তো? তুমি যখন স্টার্ট করেছিলে সাইকেলটা তখন স্লো ছিল, তখন কি হচ্ছে, তুমি টাইম যত আমার বাড়াচ্ছে তত কি হচ্ছে, তুমি সাইকেলটার স্পিডটাও বাড়ছে, তাই তো? প্রথমে আস্তে আস্তে যখন শুরু করেছিলে তখন কি হয়েছিল, সেটা স্থির অবস্থায় ছিল। এবার তুমি যদি সেই প্রাথমিক বেগটাকে কি করে নিয়ে
মানে সেই বেগটাকে তুমি ধরে নাও যে তুমি একদম প্রচুর স্পিডে চালাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ তোমার যে বেগটা রয়েছে সেটা হচ্ছে, ধরে নাও কিছু একটা বেগ রয়েছে যে স্পিডে রয়েছে তোমার সাইকেলটা। এবার সেই সাইকেলটার বেগ কি সময় পরে পরিবর্তন হয় না হয় না? হ্যাঁ, তোমার বেগটা পরিবর্তন কি হয়। একই থাকে? হ্যাঁ। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে বেগ কখনো একই থাকে না, বেগের পরিবর্তন হয়। তো এই জায়গাটাতে এলো, আমি ধরে নিলাম বি পয়েন্ট এলো কখন, টি সময় পরে। এবং এই ভর তো কখনো চেঞ্জ হয় না, ভর সব সময় একই থাকে, ঠিক আছে? ভর সর্বদাই কি হয়, কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক, ঠিক আছে? সর্বদাই কি হয়, কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়। তাহলে এর বেগটাকে আমি ধরে নিলাম, অন্তিম বেগটাকে আমি ভি ধরে নিলাম। তাহলে এর ভর বেগ কত হবে বলো? এম ভি হবে, তাই তো? তাহলে এ যদি আমি পরিবর্তন বলি, তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? আমি কি দেখেছিলাম, বেগের এম ইন্টু ভি পরিবর্তন আমি মাইনাস কি ইউ। করি? হ্যাঁ। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা যখন করি বা বেগের পরিবর্তন আমরা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাই তো বেগের পরিবর্তনটা হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি আমার অন্তিম ভরবেগ কোনটা, এমভিটা। তাহলে আমি বসিয়ে দেবো যে এমভি হচ্ছে কি আমার অন্তিম ভরবেগ, আর এম ইউটা কি হচ্ছে আমার প্রাথমিক ভরবেগ। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, ভরবেগের পরিবর্তন, তাই তো? অর্থাৎ এটা আমি কি পেলাম, ডিপিটা পেলাম, ঠিক আছে? ডিপিটাই হচ্ছে আমাদের কি, ভরবেগের পরিবর্তন। এবার হার আমি কখন বার করব, যখন আমি তাকে টাইম দিয়ে ভাগ করব, তাই তো? সময় দিয়ে যখন আমি ভাগ করব তখন সেটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে, অর্থাৎ রেট হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করলাম, ডিটি দিয়ে ভাগ করে দিলাম। বা এখানে টি সময় লাগছে, তাহলে আমি কি করলাম, ডিটিটাকে আমি টি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার এখানে আমি কি পেলাম বলো, এফ সমান আমি পেলাম এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা পেলাম। টি সময় পরে আমার ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? তাহলে এবার বলো, যদি আমি এম, এই দুটো থেকে আমি এম স্যার কমন এম পাবো, থেকে তাহলে এম বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এম কমন নিয়ে নিলাম, এম দিয়ে হয়ে গেল এমটা সব থেকে বেরিয়ে গেল, শুধুমাত্র পড়ে থাকলো ভি মাইনাস ইউ বাই টি। এবার বলো, এখানে দেখো একটা টার্ম পেয়ে গেছি, এই যে জিনিসটা ভি মাইনাস ইউ বাই টি মানে কি, এটা ত্বরণ ভি মাইনাস বাই ইউ স্যার বাই প্রাথমিক টি। বেগ মাইনাস অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই ত্বরণ বাই হ্যাঁ, সময়। না, বাই ত্বরণ। হ্যাঁ, সময়। সময়। ওটাই ত্বরণ, বেগের ওই রাশিটা। পরিবর্তনের, হ্যাঁ, বেগের পরিবর্তনের হার হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন, যেটাকে আমি বলি, ঠিক আছে? এ দিয়ে আমরা প্রকাশ করি। ত্বরণ। তাহলে এই, হ্যাঁ, এই জিনিসটাতে আমি কি পেলাম, এ পেলাম, তাই তো? আর আমার কি রয়েছে, এম রয়েছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এম এ, ঠিক আছে? তাহলে এইটা থেকে আমাদের কি পেলাম, এফ সমান এম এ, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ, যখন উঁচু ক্লাসে 11-12 উঠবে, তখন এই সমীকরণটাকে অন্যরকম ভাবে ডিরাইভ করা থাকবে, ঠিক আছে? অন্যরকম ভাবে বলতে গেলে কি হয়, সেগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়েট করে বা ডেরিভেটিভ করে এগুলো প্রমাণ করতে হয়, ঠিক আছে? তো এখন নিচু ক্লাসে আছে, এখন এটা জানলেই যথেষ্ট। তো এবার স্যার ওই বলো, ডায়াগ্রাম এবার বলবো? আমরা প্রথম থেকে বলবো। স্যার না, ওই এম এর ওপর থেকে যেটা লাইনটা লিখেছেন গোল করে সার্কেল করেছেন। আমি দেখো দুটো থেকে এখানে কি রয়েছে, এম ভি মাইনাস এম ইউ, এখান থেকে আমি এমটা কমন নিলাম, তাহলে এমটা কমন নিলে পড়ে থাকছে আমার ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ লিখেছি। আর নিচে তো আমার টি রয়েছে, টি তো টি আমি কিছু করছি না, ঠিক আছে? আমি এখানে আমি শুধুমাত্র এমটাকে আলাদা লিখলাম, আর এইটা মানে টিটা সমেত ভি মাইনাস ইউটাকে আমি আলাদা করে ব্র্যাকেটে লিখে দিলাম। কেন লিখলাম, কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা কিছু একটা পাবো, সেই জন্য। অর্থাৎ এটা আমি কি করলাম, এমটাকে আমি বাইরে বার করে নিলাম, টিটা তো ভাগ আছে, সবারই সঙ্গে ভাগ রয়েছে, তাই তো? অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি করলাম আমি আলাদা করে, আর এমটাকে আমি আলাদা করলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার না, ওটা হ্যাঁ, বুঝতে তাহলে পারছিলাম যে এম এর সাথে যে এটা আছে ওইটা আমি বুঝতে পারিনি যে এটা কি করে এলো। এটা ইনটু আকারে আছে, হ্যাঁ, হ্যাঁ এটা মানে এরকম ত্বরণ, এরকম গোল ভি মাইনাস গোল ইউ করা সমান আছে এ। মানে, হ্যাঁ, এইটা আছে, বলেছেন, এইটা বুঝতে এইটা এইটা আছে। এইটা থাকার মানে কি, এমটা ভি এর সঙ্গে গুণ আছে, এমটা ইউ এর সঙ্গে গুণ আছে, ঠিক আছে, বাই টি। হ্যাঁ, তাহলে এটা তো আমরা জানি, তাহলে এটাই আমার লেখা আছে এখানে। তাহলে এইটা আমি কি জানি, ত্বরণ, তাহলে ত্বরণটা হচ্ছে আমার এফ সমান এম এ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। কোথা থেকে পেলাম, নিউটনের গতিসূত্র থেকে আমরা ফর্মুলাটা পেলাম, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, বল ও ত্বরণের ঠিক মধ্যে আছে? সম্পর্ক। হ্যাঁ, বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে এই যে আমরা কিছু কিছু একক গুলো আমরা দেখে নিই, ঠিক আছে?
এককগুলো নিয়ে আলোচনা করলাম না, এবার এককগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো, তার আগে বলে দিই যে বেগের একক কে কে পারবে বলো? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। স্যার মিটার এসআই মিটার পদ্ধতিতে পার মিটার পার সেকেন্ড আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমরা এসআই তে নিয়ে নিলাম, ঠিক আছে। এসআই তে হচ্ছে মিটার পার সেকেন্ড। দুটোই করে দিব, দুটোই করে দিই। সিজিএস অনেকেই বলবে বলে স্যার সিজিএস টা কেন করলেন না, সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাহলে বেগের পরিবর্তনের এককটা কি হবে বলো? মিটার পার বেগের সেকেন্ড পরিবর্তনের স্কোয়ার। একক। সেকেন্ড হবে। হ্যাঁ, তাহলে আমি যদি 5 - 2 করি তাহলে কি পাবো? 5 - 2 করলেও আমি যে নাম্বারটা পাবো সেটা হবে কি আমার ডিজিট নাম্বার, তাই তো। ওখানে অ্যালফাবেট কোনো রকম ভাবে আসবে না। সেম বেগের যদি আমি বিয়োগ করি দুটো বেগকে, তাহলে আমি বেগই পাবো, অন্য কিছু পাবো না, ঠিক আছে। সেই জন্য সেটারও একক কি হবে? আমার মিটার পার সেকেন্ডই হবে। তাহলে এবার বলো, এই যে ভর বেগ রয়েছে, তাহলে ভর বেগের একক কি হবে? আমরা মোমেন্টামের এককটা আগে বার করি। সেকেন্ড আর একটা কিগ্রা মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এমভি মাইনাস এমইউ, এটাই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে বলো, ভরবেগের যদি পরিবর্তনকে আমি বিয়োগ করি তাহলে আমি যেটা পাবো সেটা আমি কি পাবো? অন্য কিছু পাবো না ভরবেগই পাবো? ভরবেগেরই একক পাবো। ভরবেগ। ভরবেগ। হ্যাঁ, ভরবেগেরই পাবো। হ্যাঁ, ওই জন্যই আমি এটা বলে দিলাম যে ভি মাইনাস ইউ করলে আমি যেটা পাবো সেটা বেগই পাবো। সেম একই রকম এমভি মাইনাস এমইউ করলে যেটা পাবো সেটা হবে কি আমাদের ভরবেগই পাবো, ঠিক আছে। তো আচ্ছা এবার ভরবেগের বলো, সাথে যদি বিয়োগ করা হয়, আরেকবার বলো। সে ভরবেগের সাথে মিটারে যদি বিয়োগ করা হয়, ভরবেগের সঙ্গে মিটার কি করে বিয়োগ করবে? ভরবেগের স্যার সঙ্গে একই মিটার ডিজিট যদি না হলে বিয়োগ তো করে বিয়োগ তাহলে করা যায় না। বিয়োগ করা যাবে না তো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। বিয়োগ করবে কি করে বলো? তুমি যদি লিখো, মানে তুমি ধরে নাও 5 - a লিখছো, এটাকে বিয়োগ করবে কি করে? বিয়োগ করা যাবে? স্যার হবে না তো, যাবে না। এগুলো অনেকটা অ্যালজেব্রার মতো হয়ে যাচ্ছে, সংখ্যা দিয়ে এটা বিয়োগ হ্যাঁ, করা যায় না। হ্যাঁ, যখনই আমার সেম থাকবে দুটো তখনই আমি বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি লিখি যে ভরবেগ মাইনাস মিটার যদি আমি করি তাহলে আমার তো হচ্ছে না, কারণ মিটারটা হচ্ছে লেন্থের সঙ্গে তো আমার ভরবেগের রিলেশনটা সেরকম ভাবে আসছে না, তাহলে আমি বিয়োগ করতে পারবো না। যদি আমার কোনো একটা টার্ম কমন যায় তাহলে আমি সেটাকে হয়তো কমন নিতে পারি, ঠিক আছে। হুম, তাহলে এবার বলো, এইটা থেকে আমি কি পাবো? ভরবেগই পাবো। তাহলে ভরবেগ, তাহলে এটাও আমি এমভি পাচ্ছি। এমভি বা এমইউ তুমি যাই নাও না কেন। তাহলে এমটা কি? মাস। তাহলে মাসের একক কি বলো? গ্রাম ভরের বা একক? কিগ্রা। হ্যাঁ, গ্রাম বা কেজি, তাই তো। সর্বদাই একটা জিনিস মাথায় রাখবে যে এসআইটা সর্বদাই কি হয়? বড় হয়, ঠিক আছে। এসআইটা বড় হয় বলতে গেলে কি বোঝাচ্ছেন নাকি স্যার? এটা তো বুঝতে পারছি না, এসআইটা বড় মানে। যদি আমরা সিম্পল উদাহরণ দেখি তাহলে কি পাবো বলতো? আগেকার দিনে মানে দেখবে যে যে স্মার্টফোন গুলো ছিল, স্মার্টফোন তো ছিল না, সুইচ ওয়ালা ফোন ছিল, সেই সুইচ ওয়ালা ফোন গুলো, সেটা করে কি হচ্ছে 5টা ফোন যে কাজটা করতে পারে এখনকার একটা ফোনে কাজ করতে পারে, তাই তো। বা কোনো একটা, আগেকার দিনে কি হতো? আগেকার দিনে অনেকটা চিঠি লিখে করতে হতো, এখন কি হচ্ছে অনেক মেসেঞ্জার উঠেছে, মেসেঞ্জারে মেসেজ করে দিলে চলে যাচ্ছে, একদম সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাচ্ছে। সেম একই রকম এসআইটা কি হচ্ছে এখনকার দিনের তৈরি, অর্থাৎ আধুনিক মানে একক আর কি, ঠিক আছে। আধুনিক এককটা কি হয়? সর্বদাই বেশি হয়। তুমি দেখে নিও যে সর্বদা কি হয়, মিটারটা কিসে হয়? এসআই তে হয়। আর সেন্টিমিটারটা কিসে হয়? সিজিএস এ হয়। সিজিএস বলো, সেন্টিমিটারটা বেশি বড় না মিটারটা বড়? মিটার মিটার। হ্যাঁ, তাহলে 100 এখান থেকে সেন্টিমিটার সমান 1 মিটার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এসআইটা সর্বদাই বড় হয়। তোমাদের মধ্যে হয়তো অনেকেই মানে কনফিউশনে পড়ে যাও যে এটা কি হবে, এসআই হবে না সিজিএস হবে। সর্বদাই মাথায় রাখবে যে কোনো একটা ইউনিট মুখস্থ করে নেবে, সেই ইউনিটটা মুখস্থ করার পরে তুমি সেখান থেকে সিজিএস চলে যেতে পারো, বা সিজিএসটা মনে রাখলে পরে সেটা থেকে এসআই তে যাবে, ঠিক আছে। শুধুমাত্র ট্রান্সফর্ম যেগুলো করতে হয় বা একটা থেকে আরেকটা যেতে হলে, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে মিটার থেকে আমি সেন্টিমিটারে কি করে যাব, সেটার সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো তাহলে একটু একটু মাথায় রাখতে হবে, ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। তাহলে এটা আমি কি পাবো বলো? হ্যাঁ বলো, কোশ্চেন আগে বলে স্যার দিই তারপরে ইউনিট। জলের ক্ষেত্রে তো স্যার হচ্ছে সিজিএস টা বড়। জলের ক্ষেত্রে সিজিএসটা বড় কি করে? মানে 1 গ্রাম পার ঘন সেমি ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব ঘনত্ব। জলটাকে কিসে মাপা হয়? লিটারে। লিটারে লিটারে ধরে নাও, ঠিক আছে। ঘন সেমি বা লিটার, ঠিক আছে।
তাহলে এই যে লিটারটা রয়েছে, 1 লিটার সমান আমার কত ঘন সেমি বলো? 1000 ঘন সেমি। 1000 ঘন সেমি। এবার বলো কোনটা বড়? তুমি নিজেই অ্যান্সার দিবে, বলো। 1 লিটার হ্যাঁ স্যার। সমান আমার হচ্ছে 1000 ঘন সেমি। এবার বলো কোনটা বড়? ঘন সেমিটা বড়? লিটার। বেশ, লিটারটা বড়, তাই তো? তুমি 1 ঘন হ্যাঁ সেমি বার করো, তাহলে কি হবে? আমাকে লিটার বাই কি করতে হবে? 1/1000 করতে হবে। স্যার 1/1000। হ্যাঁ, 1/1000। তার মানে কি আমি 1 কে যদি আমি 1000 বার ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হবে কি আমার লিটার, অর্থাৎ 1 ঘন সেমি সমান। বুঝতে পেরেছো এবার যে কোনটা বড়? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি নিজেই অ্যান্সার দিলে, দেখো। খালি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। কেন এরকম হলো? ভিডিও কেন চলে গেল? তোর কোনো হয়তো প্রবলেম হচ্ছে, আমরা ভাবলাম মানে ফোন এসছে ওই জন্য। কথা শুনতে পাচ্ছি না। সেটাই তো গো। স্যার এবারে শুনতে পেয়েছি। বেশ, তোমরা এক কাজ করো, এই মানে মনে হচ্ছে কি আমার কিছু একটা প্রবলেম হয়ে গেছে, নাহলে ভিডিওটা আমার অফ হয়ে গেল কেন? তোমরা এই অবধি পড়ো, হ্যাঁ, পরের দিন আমরা আরো ডিটেলস আলোচনা করবো। তাহলে আজকে কি করলাম? মোমেন্টাম অবধি করলাম, তাই তো? তাহলে মোমেন্টাম থেকে আমরা ইউনিট গুলো এর পরের দিন আরো ভালো করে করবো। ঠিক আছে, তো আজকে এখানে থাক। হ্যাঁ স্যার হ্যাঁ, বলো এবার প্রশ্নগুলো বলো, যদি মানে এমনিতে ভয়েসটা তো ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো, এতক্ষণ যেগুলো করালাম সেখান থেকে কোনো কিছু ডাউট আছে কি বলো। আর যদি এক্সটার্নাল কোনো কিছু ডাউট থাকে তাহলে এসএমএস করে দেবে, আমরা অবশ্যই মানে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো, আমি সবসময় আছি তোমাদের সাথে, ঠিক আছে? হ্যাঁ আমরা বলো জানি কি, স্যার আপনি। শুধু তোমরা আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? সঙ্গে থাকা মানে কি, রেজাল্টটা যাতে আমরা স্যার শুনতে পাই যে রেজাল্টটা ভালো হয়েছে। হ্যাঁ বলো। অবশ্যই। স্যার যদি কিছু প্রবলেম থাকে, যদি আপনাকে এসএমএস করি, তাহলে কিসে এসএমএস করব? টেলিগ্রামে তুমি ম্যামকে জানিয়ে দেবে, ম্যাম আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওখান থেকে পাঠিয়ে দেবে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার ভরকে বস্তুর জাড্ডের পরিমাণ কেন বলে, এটা একটু বুঝিয়ে দেবেন? ভরকে বস্তুর জাড্ডের পরিমাণ কেন বলা হয়? এবার ধরে নাও তুমি একটা লরি নিয়েছো, মানে লরি চলছে, একটা মানে কার চলছে, ঠিক আছে? কার এবং লরি দুটো একই বেগে চলছে। এবার বলো, তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করো, তাহলে কোনটাকে তুমি তাড়াতাড়ি আটকাতে পারবে এবং কোনটার জন্য তোমার, মানে ধরে নাও বল প্রয়োগ করছো, দিয়ে বলো কোনটাকে আটকাতে পারবে আগে। ম্যাম স্যার যেটা পরিমাণ হালকা হবে সেটাকে তুমি সহজেই কাবু করতে পারবে। এবার মানে যেটা গাড়িটাকে ভারী আটকাতে সেটাকে, পারবে। হ্যাঁ গাড়িটাকে তুমি আটকাতে পারবে, কিন্তু লরিটাকে আটকাতে পারছো না কেন? কারণ তার খুবই ওজনটা বেশি, ভারী যে, ঠিক আছে? সেই জন্যই বলা হয় যে ধর্মটা অর্থাৎ জাড্ডের পরিমাণ তার তত বেশি হবে যার ভরটা তত বেশি। অর্থাৎ জাড্ডের পরিমাণ যদি দেখো তাহলে কি হবে, একটা পাহাড়কে যদি তুমি সরাতে চাও তাহলে কি হবে, তাকে সরাতে পারবে না। কিন্তু সেই জায়গায় কি হচ্ছে, পাহাড়টার ওজনটা অনেক রয়েছে, কিন্তু সেই জায়গায় যদি আমি একটা মানে ভারী একটা বস্তু নিই, সেটা স্থির অবস্থায় রয়েছে, সেটাকে আমি এক্সটার্নাল ফোর্স যদি দিই, তাহলে সেটাকে আমি সহজে নড়িয়ে দিতে পারবো, ঠিক আছে? কেন পারছি? কারণ তার পাহাড়ের তুলনায় ওজনটা কম, ঠিক আছে? সেই জন্যই বলা হয় যে ভরবেগ মানে যে মোমেন্টাম বুঝে আবার কি, যে মাসটা রয়েছে সেই মাসটা ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনার্সিয়ার সঙ্গে, ঠিক আছে? অর্থাৎ জাড্য স্যার বুঝতে পেরেছি। ধর্মটা তার তত বেশি হবে যার ভরটা বেশি হবে। যত শুধুমাত্র মনে বাসের ভর রাখবে যদি কম হয়, বেগও বেশি হয়, তাহলে হবে। বেগ বেশি হলে পরে, ওই তো বললাম না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম কি, যদি দুটো বেগ সমান হয়ে যায়, জাস্ট এই জিনিসটা লক্ষ্য রাখবে। বেগ আমি সমান করে দিয়েছি, ভরগুলো আলাদা আলাদা, মানে ওর যা অ্যান্সারটা আমি সেটাই বোঝাতে চাইছি। বেগ একই, ভর আলাদা আলাদা। তাহলে যেটার ভর বেশি সেটাকে আটকাতে গেলে আমাকে বেশি ফোর্স লাগবে, ঠিক আছে? ফোর্স আমার কখন বেশি লাগবে? যখন আমার ইনার্সিয়াটা বেশি হবে। ইনার্সিয়াটা কার ক্ষেত্রে বেশি হচ্ছে? যার ভরটা বেশি হচ্ছে। সেই জন্যই বলা হয় যে ভরটা কি হচ্ছে, জাড্যই ভরের ধর্ম, ঠিক আছে? অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল স্যার বা সমান।
স্যার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। যে বলেছিলে কোশ্চেনটা সে বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাহ, বলো কি বলছিলে, বলো। স্যার বলছিলাম একটি খালি ট্রাক ও একটি মালবোঝাই ট্রাক একই বেগে গতিশীল, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন? এই এর তো বলেই তো মালবাহী দিলাম। ট্রাকটাকে থামাতে বেশি বল প্রয়োগ হ্যাঁ, করতে হবে। প্রয়োগ করতে অ্যান্সার হবে তো কারণ হয়ে ওটার মধ্যে গেল। ভরটা অনেক হ্যাঁ, বেশি, ওর মধ্যে জিনিস থাকার জন্য ভরটা অনেক বেশি। হ্যাঁ, একটু আগে তো বলে দিলাম, এক্সপ্লেন করে দিলাম যে কি স্যার আমার জাড্ডুটা। উত্তরটাই তো আপনি বলে দিলেন, এটা এই এক্সাম্পলটা ধরেই তো স্যার আপনি আমার হ্যাঁ, উত্তরটা বলে হ্যাঁ, দিলেন। হ্যাঁ, ওইটাই তো বলছি কি, আমরা তো একটু আগে বলে দিলাম। তুমি যেটা কোশ্চেন করলে একটু ভেবে দেখো, দেখো তুমি অ্যান্সারটাও পেয়ে গেছো। বেশ, তুমি যদি না বুঝতে পেরেছো এবার তুমিই বলো যে আমার ওই যে একটু আগে যে প্রশ্নটা করলো, অর্থাৎ লরি এবং কারে নিয়ে আমি এক্সাম্পলটা দিলাম, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার প্রশ্নতে রয়েছে একই বেগে যাচ্ছে, একটা খালি একটা বোঝাই করা। এবার বলো হ্যাঁ বেগ স্যার। যদি একই থাকে তাহলে তুমি এই যে খালিটাকে তুমি লরি হিসাবে তুলনা করো, এবং বোঝাই করাটাকে, মানে লরি বলছে আবার, কারের সঙ্গে তুলনা করো, এবং বোঝাই করাটাকে কি করছো তুমি লরির সঙ্গে তুলনা করে দাও। ব্যাস, এবার কোনটাতে তোমাকে থামাতে গেলে বেশি হবে, স্যার অর্থাৎ একই রকম মালবোঝাইটাকে থামাতে গেলে মাল বেশি বল বোঝাই। প্রয়োগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একদম সেম একই। যদি আমি এমনি প্র্যাকটিক্যালি দেখি তাহলে প্র্যাকটিক্যালি দেখবে যে যদি একটা হাতি আর একটা শিয়াল, হাতি আর শিয়াল ধরে নাও একই বেগে দৌড়াচ্ছে, তুমি কোনটাকে আগে আটকাতে পারবে? শিয়ালকে। শিয়ালটাকে। শিয়ালটাকে। হাতিটাকে কেন আটকাতে পারবে না? কারণ হাতি তোমাকে কারণ হাতির ভরটা বেশি। হাতির ভর ভরটা বেশি। তাহলে ভর হচ্ছে, যদি বলে কি কেন এরকম হয়, কেনর জায়গায় কি করবে বলে দেবে, যে ডাইরেক্ট লিখবে যে আমাদের যে জাড্ডুটা হচ্ছে কি আমাদের ভরের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যার যত ভর বেশি হয় জাড্ডের পরিমাণ তার তত বেশি। ঠিক আছে, সেই জন্যই কি হচ্ছে, আমার যে বোঝাই করা গাড়িটা রয়েছে সেটাকে থামাতে গেলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, এবং বেশি বল তখনই প্রয়োগ করতে হয় যখন তার জাড্ডুটা বেশি হয়। ঠিক আছে, তাহলে এইভাবেই সাজিয়ে গুজিয়ে একটু আধটু লিখবে, তাহলে হয়ে যাবে। তাহলে এই ইউনিট গুলো বাকি থেকে গেল, আর কিছু নাই তো এখান থেকে? হ্যাঁ স্যার, তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে তো জাড্ডের ধারণা পাওয়া যায়। জাড্ডের ধারণা পাওয়া যায় একদম। কারণ জাড্ডের ধারণা যদি আমরা না পেতাম তাহলে কি হতো, ইনার্সিয়া যদি আমরা না পেতাম, বা গ্যালিলিও যদি বলতো ইনার্সিয়া নিয়ে যদি কোনো কথা না বলতো, তাহলে আমার এক্সটার্নাল ফোর্সের কি তো কোনো দরকার থাকতো? বা কোনো না একটা স্যার। বস্তু যে ইউনিফর্ম মোশন নিয়ে চলছে সেই ধারণাটা কি আমরা পেতাম? না। সেটা পেতাম। হ্যাঁ, আছে। তাহলে গ্যালিলিও এসে কি করলেন, গ্যালিলিও এসে দেখিয়ে দিলেন যে কোনো রকম ভাবে যদি ফোর্স না কাজ করে, এক্সটার্নাল ফোর্স, তাহলে আমার কি দরকার হবে না, মানে গতিটা যদি গতিশীল থাকে সেই গতিশীল থাকবেই, সে স্থির হবে না, যদি কোনো রকম ভাবে বাইরে থেকে বল প্রয়োগ না করি বা বল প্রয়োগ না হয় কোনো বস্তুর উপর। কিন্তু আমরা বাস্তবে যে সমস্ত জিনিসগুলো দেখি, অর্থাৎ আমি দেখতে পাই যে সমস্ত বস্তুর উপর কি হয়, বাইরে থেকে বল প্রয়োগ অবশ্যই মানে ক্রিয়া করে আর কি, বল ক্রিয়া করে, তাই তো? সেটা হয় ফ্রিকশন বল বা মধ্যাকর্ষণ বল, তাই তো? তাহলে এগুলো আমরা সচরাচর চোখে দেখি। তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক। আর কারোর কোনো না কোশ্চেন স্যার, আছে কি আপনি বলো? আরেকটু হ্যালো। হ্যাঁ বলো, কিছু কোশ্চেন আছে কি বলো? হ্যাঁ স্যার, আপনি যে বলের সংজ্ঞাটা বলছিলেন, যে কোনো বস্তুকে স্থির বস্তুকে বল বল হলে আমরা একটি শক্তি যার সাহায্যে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা হয়। তাহলে আমি হ্যাঁ, একটা দেওয়ালকে ঠেলবো, সেটা স্থির বস্তু, সে দেওয়ালটি তো গতিশীল হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমাদের বলের কি হচ্ছে? তুমি দেওয়ালটা স্থির রয়েছে, ঠিক আছে, তুমি যখন বল প্রয়োগ হ্যাঁ। করছো দেওয়ালটাকে যদি তুমি নড়াতে চাও তাহলে কি করতে হবে, জেসিবি নিয়ে আরো আসতে বেশি হবে, বল প্রয়োগ করতে হবে। বেশি তোমাকে বল প্রয়োগ করতে হবে একদম। আমার যত বেশি ইনার্সিয়া যার যত থাকবে বেশি থাকে, তার জন্য আমার ফোর্সটা আমার বেশি পরিমাণে দরকার হবে, সেটাকে আমি হাত দিয়ে করতে পারবো না, তখন আমার কি দরকার হবে, জেসিবি দরকার হবে, জেসিবির সাহায্যে আমি সেটাকে নাড়তে পারবো, তাই না? হ্যাঁ এই স্যার, জন্য তাহলে বলের সংজ্ঞাটা এরকম হবে না, যে কোনো বস্তুকে স্থির এবং তুমি স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয়। চেষ্টা করা হয়, তাই তো? এটাও বললেও হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার আমার অ্যাকচুয়ালি সিম্পল ভাষায় যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, তুমি বাইরে থেকে যেটা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করছো। অবস্থার পরিবর্তন কখন করছো?
যেটা প্রয়োগ করে তুমি অবস্থার পরিবর্তন করছো। এবার অবস্থার পরিবর্তন বলতে গেলে কি বোঝায়? তুমি ধরে নাও একটা গতিশীল রয়েছে, সেই গতিশীল বস্তুটা কি হচ্ছে, তুমি অবস্থার পরিবর্তন কখন করবে? যখন সেটাকে বাইরে থেকে বল প্রয়োগ করবে, বা বাইরে থেকে যেটা প্রয়োগ করবে সেটা প্রয়োগ করার পরে তার কি হবে, স্থির অবস্থায় আসবে যদি গতিশীল থাকে। তাহলে তাহলে চেষ্টা করা হয় বা মানে করা হয়, দুটোই বলতে পারো, ঠিক আছে? জাস্ট সিম্পল ভাষায় বুঝে নাও জিনিসটা কি, তাহলে নিজে থেকে বানিয়ে লিখে দিতে হবে। বিজ্ঞান জিনিসটা সর্বদাই মুখস্থ করে লিখতে যাবে না, নিজের ভাষায় লিখবে, দেখবে স্যাররা বেশি খুশি হবে। এবার যে স্যাররা একটু মানে কি বলে না, ওরকম যদি স্যার হয়ে যায় তাহলে মানে হয়ে গেল তোমাদের। হ্যাঁ, আমাদের ওই রকমই স্যার। ওইটাই, তাহলে কিছু করার নাই, ওই মুখস্থই লিখে দিতে হবে সেই ইতিহাসের মতো। কিন্তু সায়েন্সটা মুখস্থ জিনিস নয়, বোঝার জিনিস। ওই স্যারকে বলবে, বলে আমাদের স্যার বলছিল যে সায়েন্স জিনিসটা মুখস্থ জিনিস নয়, তখন বলবে বলে কোন স্যার রে, নিয়ে আই ধরে নিয়ে আই। হ্যাঁ স্যার, তখন কি বলবো? তখন আমাদের বলবে অনলাইন স্যার বুঝে তখন বলবে স্যার ভয় পেয়ে গেছে, আসবে না বলে। ওকে। আচ্ছা স্যার, দ্রুতিটা একটু বুঝিয়ে দেবেন? দ্রুতি, তাই তো? দ্রুতির ইংরেজি কি বলো? স্পিড। স্পিড। আর বেগের ইংরেজি কি? ভেলোসিটি। ভেলোসিটি। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এইটা যদি জানতে পেরে যায় তাহলে সেটা বার করে নিতে পারবে। স্যার বলো বেগের দুটোর মধ্যে একটি ডিফারেন্স কি? নির্দিষ্ট দিক থাকে, কিন্তু দ্রুতির কোনো নির্দিষ্ট দিক থাকে না। কেন দিক থাকে বেগের? কারণ বেগ একটা ভেক্টর রাশি আর দ্রুতি কেন স্কেলার ভেক্টর রাশি। রাশি? কেন ভেক্টর রাশি আসো, আমি প্রশ্ন করি তোমাদের, কেন ভেক্টর রাশি? কারণ তোমরা যে তার বেগের মান ও হ্যাঁ, অভিমুখ দুই মান আর আছে। অভিমুখ দুই আছে, সে মান আর অভিমুখ দুই আছে। আমি কি করে বুঝবো যে মান এবং অভিমুখ দুটোই আছে? বলো স্যার, কি আপনি করে স্যার, বুঝবো? আপনার দায়িত্ব আমাদের বোঝানো, এটা বোঝান। না, তোমরা যে বলছো যে মানে ভেক্টর আছে, দেখো বেগটা কি হয়, বেগটা নির্ভর করে আমার কতটা সরণ হয়েছে। সরণটা কিসের উপর ডিপেন্ড করে? সরণটা অভিমুখের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সেই জন্যই কি হয়, বেগটা ভেক্টর রাশি হয়। সর্বদাই মাথায় রাখবে যে ভেক্টর রাশি কেন আমি বেগটাকে বলছি, কারণ সে সরণের উপর ডিপেন্ড করছে। আর সরণটা সর্বদাই কি হয়, যে মিনিমাম ডিস্টেন্সটা পায়, অর্থাৎ সে অতিক্রান্ত হলো, অর্থাৎ সে এঁকে বেঁকে যেই পথে আসুক না কেন, মিনিমাম যে ডিস্টেন্সটা পাবো সেটাই হচ্ছে কি তার সরণ, ঠিক আছে? তাহলে এখন যদি আমার ভিডিওটা চলতো তাহলে আমি তোমাকে ছবি দেখে বলে দিতে পারতাম, ছবি এঁকে। স্যার তো প্রশ্নটা করেছিল দ্রুতি কাকে বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও, রুকো, দাঁড়াও, আসছি। স্যার আরে আমি আসছি বলতে তো। পারবো, তখন স্যার ভুল বলেছিলাম, বলবো? সময় না, সাপেক্ষে তোমায় বলতে বস্তুর হবে না। অবস্থানের সময় পরিবর্তনের সাপেক্ষে কোনো হারকে দ্রুতি বস্তু বলে। কত দূরত্ব অতিক্রম করে সেটাই হলো দ্রুতি। সময়ের সাপেক্ষে, তার মানেটা অবস্থান কি, ধরে নাও, পরিবর্তনের হার কি? বেশ এবার ধরে নাও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সিম্পল এক্সাম্পল। ধরে নাও তুমি যে জায়গায় রয়েছে, তোমার বাড়িটা যে জায়গায় রয়েছে, বাড়ি থেকে তুমি একটা দোকান যাচ্ছ, ঠিক আছে? দোকানটা যাওয়ার জন্য অনেক একটা আঁকাবাঁকা পথ রয়েছে, আর একটা কি আছে, সিম্পল পথ রয়েছে, যেটাতে তোমার লাগবে 5 মিনিট লাগবে, আর একটাতে রয়েছে তোমার ধরে নাও 20 মিনিট লাগবে, ঠিক আছে? এইবার ওই যে 20 মিনিট যাচ্ছ, অর্থাৎ যে পথে তুমি আঁকাবাঁকা পথে যাচ্ছ 20 মিনিট ধরে, সেইটা কি হচ্ছে, তোমার পথ তুমি কতটা অতিক্রম করলে, ঠিক আছে? অর্থাৎ তোমার পথটা যে কোন দিক বরাবর গেল না গেল সেটার উপর কোনো রকম ভাবে ডিপেন্ড করবে না। সেই যে ডিপেন্ড করবে না, অর্থাৎ তোমার যে পথটা অতিক্রম করলে যতটা সময় ধরে, কোনো রকম ডাইরেকশনের উপর ডিপেন্ড না করে সেই যে জিনিসটা পাবো, অর্থাৎ যে হারটা পাবো, অতিক্রান্ত দূরত্বের হার, সেইটাই হবে আমাদের দ্রুতি। আর ওই যে সিম্পল রাস্তাটা, অর্থাৎ তুমি সোজা ভাবে যাচ্ছ, ঠিক আছে, সিম্পল রাস্তায় 5 মিনিট লেগেছে, অর্থাৎ ওই যে শর্ট ডিস্টেন্স যেটা আমি পেলাম, সেটা কি হচ্ছে, তোমার একটা নির্দিষ্ট দিক বরাবর হচ্ছে। যখনই আমার নির্দিষ্ট দিক চলে আসবে, তখনই আমার চলে আসবে সরণ। সরণ, আর সরণ আসলে পরে আমাদের কি হবে, দিক থাকবে। দিক থাকলে আমার বেগটা কি হবে, ভেক্টর রাশি হবে। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে না, পারলে না বলো? আগে হ্যাঁ স্যার, পেরেছি। তাহলে কি হলো, তাহলে দ্রুতি কাকে বলবো আমরা, এই যে দুটো উদাহরণ দিলাম, তাহলে ওই যে আঁকা বাঁকা পথে গেছি সেটাই হচ্ছে আমাদের দ্রুতি, আর যে সিম্পল পথে গেছি সেই সিম্পল পথটা হচ্ছে আমাদের বেগ। কেন বেগ? স্যার কারণ দ্রুতিরও ওটা আবার হচ্ছে, ভাগ আছে। দ্রুতির আবার ভাগ রয়েছে, ঠিক আছে? স্যার সমদ্রুতি, সমদ্রুতি আর অসমদ্রুতি। অসমদ্রুতি।
হ্যাঁ, সমদ্রুতি আর অসমদ্রুতি। তাহলে এগুলো ভাগগুলো তোমরা নিজে থেকে পড়ে নেবে। আসল জিনিসটা হচ্ছে কি দ্রুতি কি, যেমন আমরা এখানে ইনার্সিয়ার জিনিসটা বুঝে নিলাম, ইনার্সিয়া জিনিসটা কি, এবার রেস্টিং আছে সেই জন্য রেস্টিং, আর মোশনে আছে সেই জন্য সেটা মোশন। এরকম ভাবে তোমরা আসল জিনিসটা যদি বুঝে যাও তাহলে যে কোনো সংজ্ঞা এমনিতেই লিখে দিতে পারবে, শুধু বিষয়টা একটু জেনে নেবে। ঠিক আছে। आगे सर।